আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম পেরেওয়ানগান। আয়নার ভেতরে কি শুধুই প্রতিচ্ছবি থাকে, নাকি লুকিয়ে থাকে এমন কিছু যা জানলে হয়তো আমরা কখনোই আয়না দেখতে চাইব না। লোকমুখে শোনা যায় রাতের নির্জনতায় আয়না নাকি অন্য জগতের দরজা হিসেবে খুলে যায়। তখন যদি কেউ ভুল করেও আয়না দেখে, নিজের বদলে সে হয়তো অন্য কিছু দেখে ফেলতে পারে। তো সাবধান, এমনই ভয়ঙ্কর আয়নার বিষয়ে ইন্দোনেশিয়ার সত্য ভৌতিক ঘটনা আজকে জানাবো, যে আয়নার কারণে পুরো পরিবার হয়ে গিয়েছিল ধ্বংস। আর আয়নার ভেতরে বসবাস করত এক ভয়ঙ্কর শয়তান জিন, যে কিনা পণ করেছিল এই পরিবারের 7 প্রজন্মকে সে ধ্বংস করে দেবে। তারপর কি হলো? ঘটনায় রয়েছে অনেক সাসপেন্স আর ভরপুর টুইস্ট। তা জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার এক ভৌতিক সত্য ঘটনা থেকে। তো মুভির শুরুতেই আমরা একটা রেস্টুরেন্টে একজন মহিলাকে দেখতে পাই, যার নাম সুদার্সি। সে হলো এই রেস্টুরেন্টেরই মালিক। রেস্টুরেন্টে সবসময় মানুষের ভিড় থাকে। তাকে দেখেও খুব খুশি লাগছিল সেই দিন। তার পাশেই তার হাজবেন্ডকেও আমরা দেখতে পাই, যার নাম তারিয়াদি। দেখে বোঝাই যাচ্ছিল তারা খুবই সুখী দম্পতি। কিন্তু এইসব কতদিনের? তো সেই দিন রাতে সুদার্সি খাবার তৈরি করছিল আর তার হাজবেন্ডের সাথে কথা বলছিল। কিন্তু হঠাৎ করে তার পাশে সে একটা কাককে দেখতে পায়, যা দেখার পর তার নিজের শরীরের ওপর তার কোনো আর কন্ট্রোল ছিল না। হাতে থাকা ছুরিটা নিয়ে সে এগিয়ে যাচ্ছিল তার হাজবেন্ডের দিকে। ঠিক তখনই সে বুঝতে পারে এটা একটা তার ভীষণ ছিল। তখন সে দৌড়ে চলে যায় পাশের রুমে। দেয়ালে ছিল একটা বড় প্রাচীন আয়না। তার সামনে গিয়ে সে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। তার হাজব্যান্ড তাকে এই অবস্থায় দেখতে পেয়ে তার কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়াই দিচ্ছিল না সুদার্সি। তার হাজব্যান্ড যখন তার স্ত্রীর গায়ে হাত দেয়, তখনই সুদার্সি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর সে আবারও জেগে ওঠে অস্বাভাবিকভাবে, অদ্ভুত অঙ্গভঙ্গিতে। তাকে ভয়ঙ্কর লাগছিল, যেন তার ভেতরে কিছু একটা ভর করেছে। সে ভয়ানক স্বরে বলছিল সুদার্সিকে আর বাঁচাতে পারবে না। এটা বলে সে খুবই ভয়ানকভাবে হাসছিল। এই কাণ্ড দেখে তারিয়াদি প্রচন্ড ভয় পেয়ে যায়। তো এরপর ঘটনা চলে যায় ঠিক 2 বছর পরে। আমরা একটা ডক্টরকে দেখতে পাই, যার নাম ছিল ডক্টর রনি। তার পেছনে আমরা একটা লোককেও দেখতে পাই। আসলে লোকটি ছিল তারিয়াদি, যাকে 2 বছর পর চিকিৎসা করে বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছে ডক্টর রনি। আসলে তারিয়াদের ওয়াইফ সুদার্সির অবস্থা দেখে সেদিন সে ঠিক থাকতে পারেনি, পাগল হয়ে গিয়েছিল। সবসময় অদ্ভুত আচরণ করত। এতদিন সে চিকিৎসাধীন ছিল। তারিয়াদির 2টো মেয়ে আছে, মায়া আর ওলেন। এতদিন পরে বাড়িতে তাদের বাবা ফিরছে এটা জেনে তারা খুবই খুশি ছিল। তাদের বাবাকে আসতে দেখেই তারা দুজন তাদের বাবার কাছে দৌড়ে যায়। তারিয়াদি এতদিন পর নিজের বাচ্চাদের দেখে খুবই খুশি ছিল। সেখানে ডক্টর রনি মায়াকে বলছিল, এখন তোমার বাবার মানসিক অবস্থা অনেকটাই ভালো, তবে যেন এটা আরো ভালো হয় সেটা দেখার দায়িত্ব তোমার, খেয়াল রাখতে হবে। সাথে ডক্টর রনি এটাও বলে তাকে যে বিষয়ের ফলে তোমার বাবার এমন অবস্থা হয়েছিল, এটা কোনোভাবেই তাকে আর মনে করানো যাবে না। এখান থেকে আমরা এটাও জানতে পারি যে মায়ার মা মানে সুদার্সি অনেক অসুস্থ। আমরা যে ঘটনাটি দেখেছিলাম সে ঘটনার পর থেকে সে বিছানা থেকে উঠতে পারে না। এটা শুনে ডক্টর রনি সুদার্সিকে দেখতে যাবে ঠিক করে, কিন্তু তখনই তার ওয়াইফের কল আসে। তাই সে আর ভেতরে ঢুকতে পারে না সেই দিন, সেখান থেকে চলে যায়। তো রাতে যখন বাবা মেয়েরা বসে খাবার খাচ্ছিল, তারিয়াদি তাদের মায়ের অর্থাৎ সুদার্সির কথা জিজ্ঞেস করলে মায়া বলে, মা তো অনেক অসুস্থ, আমাদের সাথে উঠে খেতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পারি তারিয়াদি গান বাজিয়ে তার ওয়াইফ সুদার্সির সাথে কাপল ডান্স করছে। গানের শব্দ পেয়ে মায়া উঠে সেদিকে দেখতে গেলে সে দেখতে পায় তার বাবা একা একাই কাপল ডান্স করছে। সেখানে কেউ নেই। পাশেই বেডের মধ্যে তার মা মরার মতো পড়েছিল। এটা দেখে তার বাবার জন্য মায়ার বেশ কষ্ট হয়। এরপর মায়া যখন তার রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সে জানালা ভাঙার একটা শব্দ পায়। সে গিয়ে দেখে একটা কাক জানালা ভেঙে ফেলেছে, আর বাহিরে দেখা যাচ্ছে তার বাবা তারিয়াদিকে, যে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল।
বাহিরে গিয়ে তার বাবাকে সে ডাক দেয়। তার বাবা তার দিকে তাকাই ঠিকই, কিন্তু একটা অদ্ভুত হাসি দিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করে আর সামনে থাকা একটা লোহার রডে নিজের মাথা ঢুকিয়ে দেয় আর খুব ভয়ানকভাবে তারিয়াদের মৃত্যু হয়। তো পরের দিন তার দাফন কাফন শেষ হওয়ার পর বাড়িতে 3 জন লোক আসে, যাদের মধ্যে এটা হচ্ছে মায়ার খালা সুমার্নি আর তাদের 2 মামা সুজিপ্ত আর বাবাং। আসলে তারা এসেছিল মায়া আর ওলেন 2 বোনকে তাদের কাছে নিয়ে যেতে আর এই বাড়িটা বিক্রি করার জন্য আর তাদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেওয়ার জন্য। কেননা তারিয়াদি মানে তাদের বাবা এখন বেঁচে নেই আর মা সুদার্সি বেঁচে থেকেও মরার মতো। সুমার্নি সুদার্সিকে দেখতে যায়। তার অনেক খারাপ লাগছিল তার বোনের এই অবস্থা দেখে। তখন সেখানে মায়া আসে আর তার খালাকে বলে, আমার এখন মাকে পরিষ্কার করে নতুন কাপড় পরাতে হবে। এটা শুনে সুমার্নি সুদার্সির কানে কানে কি যেন একটা চুপি চুপি বলছিল আর যাওয়ার আগে সে অদ্ভুতভাবে রুমে থাকা আয়নাটার দিকে তাকিয়েছিল। সুমার্নি যাওয়ার পর মায়া তার মায়ের কাপড় পাল্টে দিচ্ছিল। তখনই তার ছোট বোন ওলেন সেখানে আসে আর তার মায়ের এমন অবস্থা দেখে সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। আসলে তারা 2 বোন তাদের মাকে অনেক ভালোবাসতো। তারা চায় তাদের মা আবারও ভালো হয়ে যাক, কিন্তু হয় না। মায়া বাহিরে গিয়ে তার মামা খালাদের সাথে কথা বলে। কেন তারা এখানে এসেছে উদ্দেশ্যটা মায়া বুঝতে পেরেছিল, তাই সে বলে সে বাড়ি বিক্রির বিষয়ে এখন কিছুই বলতে চাচ্ছে না। তার মা ঠিক হলে সে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তার মামা তাকে বলছিল, এই বাড়ি বিক্রি করলে তোমার মাকে আমরা ভালোভাবে চিকিৎসা করাতে পারবো, কিন্তু মায়া এই বিষয়টা পাত্তা দেয় না। এরপর তারা সেখান থেকে চলে যায়। যেতে যেতে বাবাং সুমার্নিকে বলছিল সুদার্সির কি অবস্থা এখন। সুমার্নি বলে তার অবস্থা একদমই ভালো নয়, কিন্তু আমরা দেখতে পারি সুমার্নি সুদার্সির কিছু চুল নিয়ে আসে। এতে বোঝাই যাচ্ছিল সে কিছু একটা করবে সুদার্সির ওপর। তো রাতে আমরা সেই 2 বোনকে দেখতে পাই যারা খুবই অসহায় ছিল। পৃথিবীতে বাবা মা না থাকলে কতটা অসহায় হয় মানুষ, তারই একটা নমুনা এখানে দেখানো হয়েছে। 2 বোন কেঁদে কেঁদে সৃষ্টিকর্তার কাছে তাদের মা বাবার জন্য দোয়া চায়। সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে যায়, ঘর একদম ঘুটঘুটে অন্ধকার। মায়া একটা মোমবাতি জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু বিদ্যুৎ চমকানোর আলোতে আমরা তার পেছনে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেখানে তার মা কয়েক বছর ধরে উঠতে পারছে না। সে যখন মোম জ্বালিয়ে তার ঘরে আসে তখন সে দেখতে পায় তার খাটের এক কোণে একটা কাক বসে আছে। সেটাকে সে তাড়ানোর জন্য চেষ্টা করলে তখনই তার সামনে তার বাবার ভয়ঙ্কর একটা অবয়ব সে দেখতে পায়। মাথার ভেতরে রড ঢোকার বড় একটা ছিদ্র, আশেপাশে প্রচুর কাক আর ভয়ানক হাসি। এগুলো দেখে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা একটা ভয়ানক স্বপ্ন ছিল। তো সকালে আমরা দেখতে পারি মায়া কিছু লোক তাদের স্টোর রুমে নিয়ে এসেছে। আসলে স্টোর রুমে যে জিনিসগুলো আছে সেগুলো সে বিক্রি করে দিতে চাইছিল, যেন 2 বোন কিছুদিন খেয়ে পরে বেঁচে থাকতে পারে, কারণ তাদের খাবার মতো কিছুই ছিল না। কে তাদের খাবার এনে দেবে? সে চেষ্টা করছিল জিনিসপত্রগুলো যেন একটু ভালো দামে সে বিক্রি করতে পারে, কিন্তু সেই লোকটি খুব অল্প টাকা দিতে চায়। না নিয়েও পারা যায় না, বেঁচে তো থাকতে হবে। তাই মায়া সেটাতেই রাজি হয়ে যায়। কিন্তু সেই লোক সেখানে একটা ঢেকি দেখতে পায় আর সেটা নেওয়ার জন্য সে অনেক অস্থির হয়ে পড়ে আর বলতে থাকে এটার জন্য সে নাকি যে কোনো দাম দিতে প্রস্তুত। কিন্তু মায়া এটা বিক্রি করতে চায় না, কেননা এটা তাদের বংশের একটা ঐতিহ্যবাহী জিনিস। এটা দিয়ে তাদের নানাও কাজ করে গিয়েছে, এটা সে বিক্রি করবে না। তো সেই দিন যখন সে আবারও তার মায়ের কাপড় পাল্টাতে যায়, পিঠের ওপর থেকে কাপড় সরাতেই মায়া চমকে যায়, কেননা সে দেখতে পারে তার মায়ের পিঠ পুরোপুরি পচে যাচ্ছে, যেখানে অনেকগুলো পোকা জন্ম নিয়েছে যা পিঠ ছিঁড়ে খাচ্ছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর সাথে সাথেই ডক্টর রনিকে কল করে। তো ডক্টর রনি দ্রুত সেখানে চলে আসে। ওলেন এটা দেখে খুবই খুশি হয়, কেননা এই ডক্টর তাদের আঙ্কেল হয়, মানে তাদের বাবার ভাই। ডক্টর রনি যখন সুদার্সিকে দেখার জন্য তার রুমে ঢুকতে যাবে তখনই ঘরের ভেতরে থাকা আয়নাটা সে দেখতে পায় আর খুবই টেনশনে পড়ে যায়। সে আর ঘরে ঢুকতে চায় না। মায়াকে নিয়ে সে বাইরে চলে আসে।
কিন্তু তারা ঘরের সামনে থেকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম সুদার্সির চোখ অদ্ভুতভাবে খুলে যায়। ডক্টর রনি মায়াকে বলছিল যত দ্রুত সম্ভব এই আয়নাটা ঘর থেকে সরানোর ব্যবস্থা করো, কেননা তোমার বাবার মৃত্যু এই আয়নার সাথেই জড়িত। এটা শুনে মায়া বেশ অবাক হয়ে যায়। রনি এটাও বলে যে তোমার নানার 3টা ওয়াইফ ছিল, 2জন স্ত্রী খুব রহস্যভাবে মারা গিয়েছিল, কিন্তু অবাক করা বিষয় হলো তাদের গোপনে কবর দেওয়া হয়েছিল। সেই কবরগুলো আমি ছোটবেলায় দেখেছিলাম, তোমার নানা আমাকে দেখিয়েছিল। আসলে ছোটবেলায় ডক্টর রনি মায়ার নানার সাথেই সময় পার করত, আর তখনই সে এই আয়নাটা মায়ার নানার কাছেই দেখেছিল, যেটার ভেতরে সে দেখেছিল ভয়ঙ্কর কিছু। আর অনেকে মনে করে মায়ার নানাই সে ভয়ানক জিনিসটাকে এই আয়নার ভেতরে এনেছিল। তাই ডক্টর রনি মায়াকে বলছিল এই আয়না তুমি বাড়ি থেকে সরিয়ে দাও, এটা অভিশপ্ত। এই আয়না আর তার মায়ের এই অবস্থার বিষয়ে আরো কিছু ডিটেলস বলতে যাওয়ার আগেই ডক্টর রনির ফোনে তার ওয়াইফের কল আসছে, তাই সে আর বেশি কিছু বলতে পারে না, সে সেখান থেকে চলে যায়। মায়া যখন তার মায়ের রুমে আবারও যায়, দরজা খুলতে গিয়ে সে দেখতে পারে আয়নাতে একটা ভয়ঙ্কর জিন তার মায়ের শরীরের উপর বসে রয়েছে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ডক্টর রনিকে কল করে, কিন্তু রনি ফোন তুলছিল না। এদিকে সে দেখতে পায় তার ছোট বোন তার মায়ের রুমে যাচ্ছিল, যেটা দেখে সে দৌড়ে গিয়ে তার বোনকে আটকায় আর সেখানে যেতে বারণ করে, কিন্তু তার ছোট বোন তার কোনো কথাই শুনতে চায় না। সে তার মায়ের রুমে চলে যায়, সাথে সাথে মায়াও তার পেছন পেছন ভয়ে ভয়ে যাচ্ছিল, কিন্তু রুমে গিয়ে সে চমকে যায়, কেননা তার মা তার ছোট বোনকে আদর করছিল, হাত দিয়ে ইশারাও করছিল, মানে সে একদম ঠিক হয়ে গিয়েছে। এমন সময় যখন সে আবারও তার মায়ের কাপড় পাল্টাতে যায়, ভয়ে ভয়ে সে কাপড়টা সরায়, কিন্তু আজব বিষয় হচ্ছে তার মায়ের পিঠে তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু সমস্যা না থাকলেও তার মায়ের মুখে একটা অদ্ভুত হাসি ছিল। এদিকে আমরা গাড়িতে ডক্টর রনিকে দেখতে পাই, যে এই আয়নার বিষয়ে কার সাথে যেন কথা বলছিল। ঠিক তখনই তার স্ত্রীর একটা কল আসছে, সেটা সে রিসিভ করতেই সে বুঝতে পারে এটা তার স্ত্রী নয়। উপাস থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ আসছিল, যেটা কিনা সে ভয়ঙ্কর জিনের ছিল। এটা শোনার পর সে অদ্ভুত ভ্রমে চলে যায়। সে কিছু না ভেবেই সামনে থাকা একটা রেল লাইনের উপরে চলে যায়, অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ট্রেন ছুটে এসে তাকে একদম শেষ করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই সুদার্সি একদমই ঠিক হয়ে গিয়েছে, সে দাঁড়াতে পারছে। তখন মায়াকে সে একটা সবুজ রঙের কাপড় দিতে বললে সেটা সুদার্সি পরে। তারা 2 বোন প্রচন্ড খুশি হয়ে যায় তাদের মাকে আবারও ঠিকভাবে দেখতে পেরে। তবে সুদার্সি সে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ায়, তার মুখে রহস্যময় হাসি দিয়ে, যেটা দেখে বেশ কিছুটা চিন্তা হচ্ছিল মায়ার। তো রাতে যখন মায়া ঘুমোচ্ছিল তখন তার কানে একটা শব্দ ভেসে আসে, কেউ যেন ঢেকিতে কাজ করছে। তার পাশের বেড থেকে তার ছোট বোনও গায়েব ছিল। সে বাড়ির বাইরে বের হয়ে দেখতে পায় সামনে কেউ একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে গিয়ে মায়া সে কাপড়টা সরাতেই দেখতে পারে এটা তার বোন ওলেন। ওলেন হাসতে হাসতে বলছিল, আমি তোমার মায়ের সাথে খেলা করছি। এটা বলে সে দৌড়ে তার মায়ের রুমে চলে যায়। মায়াও ধীরে ধীরে সে ঘরে ঢোকে আর দেখতে পায় আসলে তার মা তার বোনের সাথে খেলছে। তার মা অদ্ভুতভাবে তার কাছে তার রনি আঙ্কেলের কথা জিজ্ঞেস করছিল, বলছিল তোমার রনি আঙ্কেল কেমন আছে। ঠিক এমন সময় মায়ের কাছে ডক্টর রনির ওয়াইফের কল আসে, আর সেখান থেকে বলা হয় কিছুক্ষণ আগেই ডক্টর রনি মারা গিয়েছে, আর রনির ওয়াইফ তাদেরকে দোষারোপ করছে যে তোমার পরিবারের জন্যই সে মারা গিয়েছে, এসবের জন্য তোমরাই দায়ী। এখন এটা শুনে তো মায়া পুরোপুরি শকড হয়ে যায়, কেননা কোনো কথা বলে সাহায্য চাওয়ার মতো আর কেউই ছিল না। এই খবরটা শুনতে পায় মায়ার খালারাও। এটা শুনে তারাও বেশ ভয় পেয়েছিল, কেননা কয়েকদিনের মাঝে 2 ভাইয়ের মৃত্যু হয়ে গেল, মানে তারিয়াদি আর তার ভাই রনি। এসব কথা বলতে বলতে তাদের গাড়িটাও একটুর জন্য অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায়। এতে তারা খুবই ভয় পেয়ে যায়। তো সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম তারা 2 ভাই মিলে মায়াদের বাড়ির উঠোনে এসেছে আর কিছু একটা পুঁতে দিচ্ছে সেখানে। তারা কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পায় তখন, আর সেখান থেকে পালিয়ে যায়। এখন এটা তারা কেন করছে? আসলে তারা জেনে গিয়েছিল তারিয়াদি আর রনের মৃত্যু যেভাবে হয়েছে তাদেরও মৃত্যু সেভাবেই হবে।
তারা বাঁচতে পারবে না। এ কারণে সুমার্নি সুদার্সির চুল দিয়ে কবিরাজি করা তাবিজ সেখানে পুঁতে এসেছিল, যেন সেই জিন থেকে তারা রক্ষা পায়। তাদের এই ঘটনার সাথে সম্পর্ক কি তা একটু পরেই আমরা জানতে পারবো। তো আমরা দেখতে পাই সুজিপ্ত তার বোনের সাথে বাড়িতে কথা বলছিল। ঠিক তখনই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। অদ্ভুত সব আওয়াজ আসছিল চারপাশ থেকে। সে খুবই ভয় পাচ্ছিল। তখন একটা ড্রয়ারের নিচ থেকে সে ভয়ঙ্কর জিনের হাত বের হয়ে তার পা ধরে ফেলে। সেটা থেকে বাঁচতে তার হাতে থাকা ছুরিটা দিয়ে সে জিনের হাতটা কেটে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো সে তার নিজের পায়ে কেটে ফেলেছে জিনের হাত ভেবে, যেটা দেখে সে আর ঠিক থাকতে পারে না, নিচে পড়ে যায়। ঠিক তখনই সেটার ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর জিন আর টানতে টানতে তাকে ভেতরে নিয়ে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি সে আয়নার ওপর একটা কাপড় দিয়ে রেখেছে মায়া। তখনই তার কাছে তার খালা সুমার্নির কল আসে। কল রিসিভ করার আগে সে দেখতে পায় তার ছোট বোন তার মাকে খাবারের বদলে পোকা খাওয়াচ্ছে। এখন এটা দেখে সে প্রচন্ড রেগে যায় আর তার বোনকে অনেক বকা দেয়। এতে ওলেনের বেশ মন খারাপ হয়। মায়া একটু পরেই দেখতে পারে সেগুলো কোনো পোকা ছিল না, সেগুলো খাবারই ছিল। তখন আবার সে তার বোনের কাছে মাফ চায়। তো সেদিন রাতে শোয়ার সময় আবারও তার খাটের পাশে সে একটা কাককে দেখতে পায়। তার কলবালিশের নিচে থেকে আসছিল একটা বিচ্ছিরি গন্ধ। বালিশ সরানোর পর সেখানে সে দেখতে পারে একটা পচা গলা কাক পড়ে রয়েছে। এটা দেখে সে দৌড়ে ওয়াশরুমে চলে যায় বমি করার জন্য, কিন্তু তার মুখ ভর্তি ছিল রক্ত। সে এতে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভালো করে মুখ ধোয়ার চেষ্টা করে, কিন্তু রক্ত পরিষ্কার হচ্ছিল না। পরক্ষণে আবারও সে দেখতে পারে তার মুখে কোনো কিছুই ছিল না। সে যখন তার ঘরে ফিরছিল ঠিক আবারও সে শুনতে পায় কোনো এক কাক আবারও জানালা ভেঙে ঢুকেছে। এবার জানালা দিয়ে সে দেখতে পায় তার বোনকে। ওলেন বাড়ির বাহিরে যে একটা কুয়া ছিল সেটার ভেতরে যেতে চাইছিল। ওলেন সেখানে লাফ দিবেই ঠিক তখনই মায়া সেখানে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আসলে সেই কুয়ার ভেতরে তার মা ছিল, অর্থাৎ তার মায়ের রূপ নিয়ে সেই জিনটি আর কি। তো যাই হোক, এরপর মায়া তার বোনকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয় আর তার মায়ের ঘরে দরজা খুলে সে দেখতে পায় আয়নার মধ্যে তার মা নিজের মাথার চুল নিজেই কাটছে। সে তার মায়ের দিকে তাকাতেই দেখতে পারে তার মা তো শুয়ে রয়েছে। তাহলে আয়নার ভেতরে সেটাকে মায়া বুঝতে পারে এই আয়নাই যত নষ্টের মূল। সে আয়নাটা সেখান থেকে খুলে বাইরে নিয়ে যাচ্ছিল। তখন আমরা উপরের দেয়ালে সে আয়নার ভেতরে থাকা ভয়ঙ্কর জিনকেও দেখতে পারি। সে আয়নাকে বাহিরে নিয়ে মায়া সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, সেটা ভাঙছিল না। এরপর সে ব্যর্থ হয়ে ঘরে চলে যায়। কিন্তু আজব বিষয় হচ্ছে পরের দিন সকালে ঠিক সেখানেই একই জায়গাতে আয়নাটা ছিল, যেটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায় মায়া। তার মাকে সে জিজ্ঞেস করে আজ সে কোন কাপড় পরবে। তার মা শুধু বলছিল সবুজ কাপড়। সে আবারও সবুজ কাপড় নিয়ে যায় তার মাকে পরিয়ে দিতে। কাপড় পাল্টানোর সময় তার মায়ের পিঠ দেখে সে আবারও চমকে যায়, কেননা তার মায়ের পিঠ পচে সবুজ রং ধারণ করে ফেলেছে, শ্যাওলার মতো। এটা দেখে মায়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তার মা বলছিল এইবার মরার সময় হয়েছে, যেটা শুনে মায়া দৌড়ে বাইরে গিয়ে তার বোনকে বলে তুমি আর মায়ের কাছাকাছি যাবে না। কিন্তু ওলেন মানছিল না। সে জোর করে তার মায়ের কাছে চলে যায়, কিন্তু এবারে সেও ভয় পেয়ে যায়, কেননা ইতোমধ্যেই তাদের মা পুরোপুরি সবুজ রং ধারণ করে ফেলেছিল। এটা দেখে দুই বোন খুবই ভয় পাচ্ছিল। তখন তাদের মাকে তারা ঘরবন্দি করে দুইজনে গাড়ি নিয়ে চলে যায় তাদের খালা সুমার্নির কাছে, কেননা তাদের খালাই হয়তো এই সমস্যার কিছুটা সমাধান দিতে পারবে। আর কেউ তো বেঁচেই নেই। তো তারা দুই বোন যেতে যেতে রাত হয়ে যায়। রাস্তার মধ্যে একটা বৃদ্ধ মহিলা তাদের কাছে আসে। মায়া ভাবে হয়তো এটা ভিখারি, সে তাকে কিছু টাকা দেয়। কিন্তু সেই বৃদ্ধা তাকে বলছিল আমার টাকার প্রয়োজন নেই, আমার প্রয়োজন তোমাদের আত্মা। এটা শুনে তো তারা আরো বেশি ভয় পেয়ে যায়। গাড়িটা স্টার্ট করে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই মহিলাটি গাড়ির সাথে বেঁচে ছিল আর বলছিল তোমাদের আত্মা আমার দরকার।
ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু হঠাৎ করেই আবারও সবকিছু নর্মাল হয়ে যায়। অবশেষে তারা সুমার্নির কাছে গিয়ে পৌঁছায়, তার কাছে সাহায্য চায়। কিন্তু সুমার্নি বলে, দেখো আমি আমার ভাইদেরকেও বাঁচাতে পারিনি, একজন অলরেডি মারা গিয়েছে। এই বিষয়টা খুবই ভয়ানক। আমার ভাই বাবানকেও আমি পাঠিয়ে দিয়েছি অনেক দূরে, যেন সে অন্তত বেঁচে থাকতে পারে। কিন্তু মায়ের কাছে যখন সে শুনতে পারে সুদার্সি পুরোপুরি পচে গিয়েছে, তখন সুমার্নি বলতে শুরু করে, আর ঘটনার টুইস্ট রিভিল হতে থাকে যে কেন এসব হলো। সুমার্নি বলে, তোমাদের বাড়িতে যে এখন বিছানায় পড়ে রয়েছে সে তোমাদের মা নয়, তোমাদের মা তো অনেক আগেই মারা গিয়েছে। যাকে তোমরা দেখতে পারছো তাকে পুরোপুরি সে জিন কন্ট্রোল করে রেখেছে, অর্থাৎ সেটা শুধুই তোমার মায়ের দেহই, ভেতরে সে অনেক আগেই মারা গিয়েছে, এই কারণেই তার শরীর পচে যাচ্ছে। সুমার্নি আরো বলতে থাকে, আমরা লোভী নই, সেই বাড়ি আমরা এমনিতেই বিক্রি করতে চাইনি, বিক্রি করতে চেয়েছি এই আয়না আর এই অভিশাপের কারণে। আমার বাবা মানে তোমাদের নানা, সে কবিরাজি করে এই আয়নাতে একটা ভয়ঙ্কর জিনকে এনেছিল, কেননা সে চাইছিল কবিরাজ হিসেবে তার নাম, খ্যাতি, যশ এসব হতে। সে যা চায় তাই যেন সে করতে পারে জিনদের মাধ্যমে, আর যেটা করার জন্য সে তার 2 স্ত্রীকেও জিনের কাছে উৎসর্গ করেছিল। কিন্তু দিন দিন যখন এটার দ্বারা ক্ষতি হচ্ছিল, তখন এটা তোমার নানা বুঝতে পারে যে সে এটা একদমই ঠিক করেনি। তাই তিনি এসব বন্ধ করার জন্য শয়তানের কাছে নিজেই নিজেকে বলি দিয়ে দেয়, যেন পরবর্তী জেনারেশন এই জিনের শিকার না হয়। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, মায়া আর তার বাবার সাথে এমনটা কেন ঘটলো? তার উত্তরে সুমার্নি বলে, যদিও ওই জিনের অভিশাপকে তোমার নানা শেষ করে দিয়েছিল, কিন্তু এখানে তোমার মা একটা ভুল করে বসে। সেটা হচ্ছে সুদার্সি রিচুয়াল করার মাধ্যমে আবার ওই জিনকে ডেকে আনে, কেননা সে তার রেস্টুরেন্টের ব্যবসা ভালো করতে চাইছিল। সেটা বেশ কিছুদিন ধরে ভালো চলছিল না, যেন ভালো চলে এই কারণে সে রিচুয়াল করে জিনের কাছে কাকের রক্ত উৎসর্গ করেছিল, আর সেই কাকগুলোই সে রান্না করে ঢেকিতে পিষে রেস্টুরেন্টের মানুষগুলোকে খেতে দিত। সেখানে প্যারানর্মাল শক্তি থাকার কারণে সবাই খুব মজা করে সেটা খেত। তোমাদের রেস্টুরেন্টের নাম দিন দিন বাড়তে থাকে, কিন্তু জিনের চাহিদাও বাড়তে থাকে। তোমার মার কাছে জিন তার হাজব্যান্ড মানে তারিয়াদিকে উৎসর্গ করতে বলে, কিন্তু তোমার মা এটা করতে পারে না, নিজের হাজব্যান্ডকে সে স্যাক্রিফাইস করতে পারে না, যার কারণে তোমার মাকেও সেটা বশ করে ফেলে, আর সে প্রতিশোধের খেলায় মেতে ওঠে। আর এটা এতটাই জঘন্য খারাপ জিন যে সে আমাদের পুরো 7 জেনারেশনকে এভাবেই মারবে তার কথা না রাখার জন্য। সুমার্নি এইবার বলছিল, আমি চাইলে একবার শেষ চেষ্টা করতে পারি, এটা আমাদের পরবর্তী 7 জেনারেশনের ভালোর জন্য। মায়া, তুমি যদি চেষ্টা করো তাহলে এটা সম্ভব। সুমার্নি মায়াকে দক্ষিণ সাগরের পড়া পানি দেয় আর বলে, এই পানিটা তোমার মায়ের শরীরে পুরো ভিজিয়ে ঢালতে হবে 7 বার। যদি এটা না পারো তাহলে আর কোনো উপায়ই থাকবে না, এটা তোমার করতেই হবে। তো এরপর আমরা দেখতে পারি মায়া পানি নিয়ে বাড়িতে ফিরেছে। এদিকে সুমার্নি রিচুয়াল করতে আরম্ভ করে যেন সে মায়াকে সাহায্য করতে পারে। সে যখন একটা নারকেল ভাঙে সেটার ভেতর থেকে কালো রক্ত বের হচ্ছিল। সে এটা হঠাৎ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। চারদিক থেকে আবারও হাসির ভয়ঙ্কর শব্দ ভেসে আসছিল। উপর থেকে সে ভয়ঙ্কর শয়তান তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর আমরা দূর থেকে দেখতে পাই সেই জিন সুমার্নির মাথাটা তার দেহ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। এদিকে মায়া তার বোনকে নিয়ে বাড়িতে ফিরে। গাড়ির ভেতরে তার বোনকে রেখে সে বাহিরে বের হওয়ার সময় তার বোনকে বলে, গাড়ির দরজা কোনোভাবেই খুলবে না, এখানে অপেক্ষা করবে আমার জন্য। তো এরপর সে ঘরের ভেতরে গিয়ে সেই পানিটা তার মায়ের পুরো শরীরে ঢালতে শুরু করে। এদিকে গাড়িতে বসে থাকার সময় ওলেন দেখতে পায় গাড়ির কাছে কেউ একজন আসছে। সে দেখতে পায় এটা তো তার রনি আঙ্কেল। ওলেন তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। তার মনেই নেই যে তার আঙ্কেল তো আর বেঁচে নেই, তিনি অনেক আগেই মারা গিয়েছেন। ওলেনকে সেই জিনটা অনেক আদর করে বুঝিয়ে গাড়ি থেকে বাইরে বের করে। সে গাড়ি খোলার শব্দ শুনতে পায় মায়াও। সে জানালা দিয়ে দেখতে পায় তার বোন একা একাই কোথাও যেন চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় তার পেছনে তার মা পুরোপুরি উঠে দাঁড়িয়ে উল্টো হয়ে বসে পড়ে পাগলের মতো হাসতে শুরু করে। সেটা মায়ের উপর আঘাত করতে আসছিল। এদিকে আমরা দেখতে পাই সেই জিনটি আঙ্কেলের রূপ নিয়ে মায়াকে নিয়ে তাদের স্টোর রুমের ভেতরে চলে যায় আর ওলেনকে সেই ঢেকিতে শুয়ে দেয়।
মায়া সেখানে গিয়ে দেখে তার মায়ের বিভৎস রূপে সেখানে দাঁড়িয়ে রয়েছে অবয়ব, সাথে রয়েছে তার নানার রূপে বিভৎস কেউ। তার মা সেখানে বলছিল, তোমার নানার হাতে চুমু খাও, নইলে এখনই তোমার বোনকে পিষে মেরে ফেলবো। মায়া তার বোনকে বাঁচাতে সে সেটাই করে, কিন্তু এর মধ্যেই ছোট ওলেনের জ্ঞান ফিরলে এসব দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর উঠে পড়ে। এই সুযোগে মায়া তার মার রূপে শয়তানকে ধাক্কা মেরে সেই ঢেকিতে ফেলে দেয়। এদিকে তার নানার রূপে থাকা শয়তান ওলেনকে ধরতে যায়। মায়া কি করবে ভেবে না পেয়ে তার মায়ের উপর ডালা দিয়ে পিষতে শুরু করে, কিন্তু তাও সেটা হেসেই যাচ্ছিল। এক পর্যায়ে মায়া সেটাকে একদমই পিষে ফেলে, আর এটা করার ফলে তার নানার রূপে থাকা শয়তানটিও উধাও হয়ে যায়। এরপর তারা দুই বোন দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট করে তারা যখন সেখান থেকে চলে যাবে দূরে কোথাও, তখনই তার ছোট্ট বোন তাকে মনে করিয়ে দেয় যে মায়া তো এখনো সেই আয়নাটা ধ্বংসই করেনি। এটা শুনে মায়া আয়নাটা নষ্ট করতে আবারও ঘরের ভেতরে চলে যায়। সে চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই আয়নাটা খুলতে পারছিল না। আয়নায় সে দেখতে পারে তার পেছনে রয়েছে সে ভয়ঙ্কর শয়তানটি, যেটা তার উপরে অ্যাটাক করে, আর সে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে গাড়িতে অপেক্ষা করতে থাকা ওলেন দেখতে পায় কেউ একজন আবারও তার দিকে আসছে, যেটা ছিল সেই ভয়ঙ্কর শয়তান জিনটি। ওলেন সেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। একটা সময় সেটা তার গাড়ির ভেতরেও চলে আসে। সে কোনো রকমে গাড়ি থেকে বের হয়ে ঘরে দৌড়ে চলে যায়। গিয়ে দেখতে পায় তার মায়ের রূপে তার বোনের কাছাকাছি সেই জিনটি বসে রয়েছে। ওলেন তখন পাশে থাকা একটা মোমবাতি সেই জিনটির উপরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সেই ভয়ানক জিনটি সেখানে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। মায়ার জ্ঞান ফিরলে তারা সেই আয়নাটি নিয়ে এই বাড়িটি ত্যাগ করে আর চলে যায় দক্ষিণ সমুদ্রে। আর এই অভিশপ্ত আয়নাটি সমুদ্রের গভীরে ফেলে দেয়। তারা দীর্ঘশ্বাস নেয়, হয়তো বিপদ কাটলো এবার। এরপর তারা গাড়িতেই শুয়েছিল, কিন্তু হঠাৎ করেই অদ্ভুত শব্দ শুনতে পায় ওলেন। সে গাড়ি থেকে বের হয়ে দেখতে পায় তার বোন মায়া কিছু একটা খাচ্ছে। মায়াকে ডাকতেই সে ওলেনের দিকে তাকায়, যেটা দেখে ওলেন বেশ ভয় পেয়ে যায়, কারণ মায়ার চোখ ছিল লাল, মুখে ছিল টাটকা রক্ত। সে খাচ্ছিল একটা জীবিত কাক, তার মানে বিপদ এখনো কাটেনি। আর এটা দেখিয়েই অসমাপ্ত ঘটনার সমাপ্তি ঘটে। আমরা এই ঘটনাতে দেখতে পেলাম, মানুষ যদি কোনো জিনকে দিয়ে পৃথিবীতে সুখে থাকতে চায়, তাহলে সেটা কোনোভাবেই পসিবল নয়। কেননা তারা তো এমনি এমনি কারো উপকার করবে না, তাদের কাছে তাদের পাওনা ফিরিয়ে দিতে হবে, আর যেটা সবসময় দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। আশা করছি ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। না বোঝার তেমন কিছুই এখানে নেই, তবে ঘটনাটি ছিল একদমই সত্য ঘটনা, যেটা ভাইরাল হয়েছিল টুইটারে। আর ইন্দোনেশিয়া এমন একটি জায়গা যেখানে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকে। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।